প্রিয় লিসেনার্স, রবিউল ভাই আমাদেরকে যে ঘটনাগুলো পাঠিয়েছেন, প্রথম অংশের ঘটনার মধ্যে 3টি ঘটনা রয়েছে। আর এই 3টি ঘটনা উনি ওনার নানার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার নানার বর্তমান বয়স 70+ হয়ে গিয়েছে। উনি বিভিন্ন সময় বিভিন্ন ভয়ের ঘটনা রবিউল ভাইদেরকে বলেছেন, তবে সব ঘটনা তো আসলে মনে রাখতে পারেননি। রবিউল ভাই জানিয়েছেন ওনার নানা বাড়ি এবং ওনাদের বাড়ি পাশাপাশি, একই গ্রামে, মাত্র 5 মিনিট লাগে ওনাদের বাড়ি থেকে নানা বাড়িতে যেতে। নানা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, সুস্থ হওয়ার পর ওনাদেরকে দেখতে এসেছিলেন। তখনই রবিউল ভাইয়ের মনে পড়ল যে নানার কাছ থেকে তো ঘটনা শুনতে হবে। নানাকে জিজ্ঞেস করেছেন, নানা কি কি ঘটনা আপনার মনে আছে একটু বলেন, এখন শোনান। যেহেতু উনি দীর্ঘ অসুস্থতা শেষে একটু সুস্থ হয়ে বেড়াতে এসেছেন, উনি ওই সময় বলতে চাচ্ছিলেন না। উনি বলেছিলেন যে আরেকদিন বলবো, কিন্তু রবিউল ভাইয়ের জোড়াজুড়িতে অবশেষে উনি ঘটনা বলা শুরু করেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো এই যে বারেক নানা ছোটবেলা থেকে বেশ সাহসী, আর রবিউল ভাই জানিয়েছেন উনি নিজেও নানার সাহস দেখেছেন বিভিন্ন সময় আর কি। ছোটবেলাতে উনি দেখেছেন নানা প্রায় সারা রাত মাছ ধরতেন। যদি ওনারা জিজ্ঞেস করতেন যে নানা আপনি ভয় পান না, তখন নানা হেসে বলতেন, আরে কিসের ভয়, এসব জিনভূতকে আমি ভয় পাই না। তো এমন সাহসী মানুষকেই একবার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সালটা 1975-76 এরকম হবে আর কি। নানা তো তখন যুবক, লেখাপড়া খুব একটি করেননি, বাবার সাথে কৃষিকাজ করতেন, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। তখনকার দিনে নানার একটা নেশা ছিল রাতের বেলা বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া এবং পাতার বিড়ি খেলা। সে সময় পাতার বিড়ি খুব জনপ্রিয় ছিল, কয়েকজন মিলে বসে পয়সা ঘুরিয়ে নাকি এটা খেলতো। প্রায় প্রতি রাতেই নানা বন্ধুদের সাথে এভাবে বসে পাতার বিড়ি খেলতেন। একদিন সন্ধ্যার পর নানা বন্ধুদের নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বিলের পাশে একটা ঢিবিতে বসে পাতার বিড়ি খেলতে লেগে গেলেন। সেখানে পৌঁছানোর রাস্তা ছিল এমন, প্রথমে নানাদের বাড়ি, তারপর একটি খাল, খালের পাশে বড় একটি পুরনো জাম গাছ, এরপর জঙ্গল এবং বিলের পাশ ধরে মেঠো পথ। সেই মেঠো পথ ধরে কিছুক্ষণ হাঁটলেই ওই ঢিবিতে পৌঁছানো যেত। নানা বলেছিলেন এখন তো আর সেখানে তেমন গাছপালা নেই, কিন্তু তখন অনেক বিশাল বিশাল গাছ ছিল, পুরো জায়গাটাই ছিল ভৌতিক পরিবেশের মতো একদম। এখন তো মানুষ গাছপালা কেটে বাড়িঘর বানিয়ে ফেলেছে, সেই ভয়ের আবহ এখন আর সেভাবে নেই। তো ওই রাতে ছিল পূর্ণিমার রাত, চারপাশ চাঁদের আলোয় আলোকিত। নানা আর তার বন্ধুরা আড্ডা দিতে দিতে কখন যে রাত শেষ হতে চলেছিল সেটা তো নানা বুঝতেই পারেননি। সারা রাত সেখানে আড্ডা দিলেন, হাসলেন, গল্প করলেন, পাতার বিড়ি খেললেন। একটা সময় সবাই বাড়িতে যাবার জন্য উদগ্রীব হয়ে গেলেন। শেষ রাতে সবাই যে যার বাড়ির পথে রওনা দিয়ে দিল। নানা এতটাই খেলায় মগ্ন ছিল যে ভেবেছিলেন রাত পেরিয়ে হয়তো বা সকাল হয়ে গেছে। তিনি একাই নিজের বাড়ির দিকে একটা পর্যায়ে হাঁটা শুরু করলেন। নানা গান গাইতে গাইতে আনন্দে হাঁটছিলেন। ঢিবি পেরিয়ে বিলের পাশের মেঠো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন খালের কাছে পৌঁছালেন, হঠাৎ করে নানা চোখ যায় বয়স্ক পুরনো একটা জাম গাছের দিকে। নানা দেখতে পান সেই গাছের উপর দাঁড়িয়ে আছে বিশাল দৈত্যাকৃতির এক অবয়ব। তার 2 পা জাম গাছের ডালে, কিন্তু মাথা প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। 2টা হাত এতটাই লম্বা দেখাচ্ছিল যে গ্রামের শেষ মাথা থেকেও সে যে কোনো কিছু খুব সহজেই ধরে ফেলতে পারবে। এত লম্বা যে মনে হচ্ছিল যে নানা যতই দৌড়ে পালান না কেন, এই জিনিসটা হাত বাড়িয়েই নানাকে খপ করে ধরে ফেলতে পারবে। এটা দেখে নানা তো বেশ ভয় পেয়ে গিয়েছেন। বেশ ভয় পেয়ে গিয়ে এখন কি করবেন সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিলেন না। একটু আগে নানার কাছে মনে হয়েছে সকাল হয়ে গেছে, এখন চারপাশে তাকিয়ে বুঝতে পারলেন এখনো রাত শেষ হয়নি। নানা ভয়ে থমকে দাঁড়িয়ে রইলেন। মাথায় এখন কোনো কিছুই কাজ করছে না। নানার লুঙ্গিতে গোজা ছিল পাতার বিড়ি এবং ম্যাচ লাইট, কিন্তু তখন যে একটা বিড়ি ধরাবেন সেটাও নানা ভুলে গিয়েছিলেন। একবার ভেবেছিলেন পেছনে ঘুরে দিবেন ভৌ দৌড়, কিন্তু পেছনের দৌড়ে কোথায় পালাবেন? এত বড় দৈত্যাকৃতির অবয়ব খুব সহজেই সে যতই দূরে যাক না কেন ধরে ফেলবে, এটা ভেবে সে আর পিছনে দৌড় দিলেন না। কি যেন একটা ভাবতে ভাবতে ওই জায়গাতেই বসে পড়লেন। নানা অনুভব করলেন মাথার উপরে যেন কিছু একটা ঘুরছে, কিন্তু এতটাই ভয় তিনি পেয়েছেন যে উপরের দিকে তাকিয়ে যে উনি দেখবেন যে কি ঘুরছে এবং ঘোড়ার একটা শব্দ হচ্ছিল, সেটা কিসের শব্দ, এই সাহসটা উনি তখন করতে পারলেন না। নানা এরপর অনুভব করলেন একটা শক্ত হাত নানার মাথার চুল ধরে টানতে শুরু করেছে। এত জোরে টানছিল যে মনে হচ্ছে মাথার সব চুল ছিঁড়ে যাবে।
ব্যথায় তিনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা। চুল ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। সেই অভাবটা নানার মাথার চুল টেনেই যাচ্ছিল। সেই মুহূর্তে দূরের এক বাড়ি থেকে এক ব্যক্তির কাশির শব্দ ভেসে এলো। কাশির শব্দ শুনে নানা সেই ব্যক্তিকে চিনতে পারলেন। সেই ব্যক্তি ছিল নানার বংশেরই লোক, কিন্তু নানা যে তখন তাকে ডাক দেবেন সেই শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন। নানা ভেবেছিলেন মানুষের শব্দ শুনে এবার হয়তো বা ছেড়ে দেবে, কিন্তু না, সেই অবয়বটা তখনও চুল টানা থামালো না। এভাবেই আরো বেশ খানিকটা সময় চলে গেল। কিছুক্ষণ পর কিছুটা দূরে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। যদিও তখন মসজিদে মাইক ছিল না, বাড়িঘর কম আর ভোর থাকায় তখন দূর থেকেও আজানের ধ্বনি স্পষ্টই শোনা গিয়েছিল। আজানের সাথে সাথেই মাথার চুল ধরে টানা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। নানা যেন হাফ ছেড়ে বাঁচলেন। চারপাশে তাকিয়ে তিনি তখন আর ওই অবয়বটিকে দেখতে পাচ্ছিলেন না। নানা তখন সাথে সাথে সেখান থেকে দৌড় শুরু করলেন এবং দৌড়ে খাল পেরিয়ে বাড়িতে চলে এলেন। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। নানা যদিও ভয় পেয়েছিলেন, কিন্তু বাড়িতে এসে কাউকে ডাকাডাকি করবেন এরকমটা উনি করেন নাই, আর অজ্ঞান হয়ে যাবেন বাড়িতে এসে, এটাও হয়নি। বাড়িতে আসার পর নানার ভয় যেন কেটে গিয়েছিল। রাস্তায় যে এত কিছু হয়েছে সেই ভয় নানার মন থেকে দিব্যি চলে গিয়েছিল। তিনি কুয়া থেকে পানি তুলে হাত মুখ ধুয়ে খাবার ঘরে ঢুকে মাছের তরকারি দিয়ে ভাত খেলেন। তখন কিন্তু ফজরের পর সকাল হয়ে গেছে। নানা যখন ভাত খেতে বসলেন তখন নানার বাবা ঘুম থেকে উঠে মসজিদে চলে গিয়েছিলেন। নানা যে খেতে বসেছেন তিনি হয়তো বা বিষয়টা খেয়াল করেননি। নানাও খুব চুপ ইশারে খেতে বসেছিল যেন কেউ টের না পায়, কারণ সারা রাত বাড়িতে নেই। এরা যদি জানতে পারে বাড়ির লোকজন, তাহলে তো এমনিতেই অনেক বকাঝকা খেতে হবে। খাওয়া শেষে নানা ভাবলেন পুকুর পাড়ে গিয়ে একটা বিড়ি খেয়ে তারপর এসে ঘুমাবেন। নানাদের ঘরের পাশেই পুকুর রয়েছে। পুকুর পাড়ে গিয়ে একটি বিড়ি ধরালেন। তখন মনে হচ্ছিল সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, বাইরে তখন বেশ সকাল। বিড়ি খাবার এক পর্যায়ে হঠাৎ নানা শুকনো কাশি উঠল। এরপর উনি কফ ফেললেন, কিন্তু তখন উনি কফের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন যে এটা পুরোটাই রক্ত, তাজা রক্ত। উনি যতবার কাশি দিলেন প্রতিবারই শুধু মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। সেই সাথে মাথায় অসহ্য ব্যথা শুরু হয়ে গেল। না তখন কি করবেন কিছু বুঝে উঠতে পারলেন না। তারপর ভাবলেন বিষয়টা পরিবারকে জানানো দরকার। ভয়ে দ্রুত গিয়ে ওনার মাকে ঘুম থেকে জাগালেন। আর নানার বাবা ইতোমধ্যে মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছেন। বাড়িতে এসে উনি দেখলেন যে এই অবস্থা। নানা তো ওনার মা বাবা দুজনকে ঘটনা বলেছেন। শুনে নানার বাবা তো বেশ বকাঝকা করলেন। উনি বললেন সারা রাত বাইরে কাটাইলি, আবার এসে মাছ দিয়ে ভাত খেলি, ভয় পেয়ে এসে এভাবে মাছ মাংস দিয়ে ভাত খেতে হয়? গোসলও যদি করতি তারপরও খেতি, তাও একটা কথা ছিল। এই জন্যই তো তোর এই অবস্থা। এদিকে নানার অবস্থা কিন্তু ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা, নানার বাবা আর বকাঝকা না করে উনি তাড়াহুড়ো করে পাশের গ্রামের এক নাম করা কবিরাজকে নিয়ে আসতে গেলেন। কবিরাজকে বাড়িতে নিয়ে আসতে আসতে প্রায় ঘন্টা খানেক লেগে গিয়েছিল। এই সময়ের মধ্যে নানার অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে যায়। তাজা রক্ত গলা থেকে ক্রমাগত বের হওয়া শুরু হচ্ছে, আর এক উদ্ভট গন্ধ ওনার শরীর থেকে বের হচ্ছিল। নানার বাবা কবিরাজকে সাথে নিয়ে বাড়িতে এলেন। কবিরাজ এসে নানাকে দেখলেন। তখন কবিরাজ বলেন, হায় হায়, এই ছেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে। মারাত্মক এক জিনের প্রভাব পড়েছে এর উপর। এখনই এর চিকিৎসা শুরু করতে হবে, নতুবা আমার দ্বারা কিছুই করা সম্ভব হবে না। তারপর নানার কাছ থেকে সব ঘটনা শুনতে চাইলেন। নানা সবকিছু খুলে বললেন বিস্তারিত। সবকিছু শুনে কবিরাজ ঝাড়ফুঁক শুরু করলেন। কবিরাজ যখন ঝাড়ফুঁক শুরু করলেন তখন আশ্চর্য রকমভাবে নানার শরীর থেকে এক ধরনের পিচ্ছিল ফেনার মতো আষ্টে জিনিস বের হতে লাগলো, যা গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছিল। প্রচণ্ড দুর্গন্ধ ছিল সেই ফেনাগুলো। অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁক চলার পর যখন শরীর থেকে ফেনা বের হওয়া বন্ধ হয়ে গেল তখন কবিরাজ ঝাড়ফুঁক করা থামালেন। ঝাড়ফুঁক চলাকালে নানা অজ্ঞানের মতো হয়েছিলেন। নানার সাথে কি হচ্ছে সেটা তিনি শুধু অনুভব করতে পারছিলেন, এছাড়া তেমন কিছু বুঝতে পারছিলেন না। শুধু নাকি তার মনে হচ্ছিল কেউ যেন ওনাকে খুব মারধর করছে। নানা বেশ দুর্বল হয়ে মাটিতে শুয়েছিলেন। কবিরাজ কিছু পানি পড়া এবং ওষুধ দিয়ে নানার বাবাকে বললেন,
আজকে যেটা রাস্তায় তোমার ছেলেকে আটকে ছিল সেটা পিশাচ শ্রেণীর এক শক্তিশালী জিন। এই খালপাড়েই তার বসবাস। মধ্যরাতে মূলত এই পিশাচটি তোমার ছেলের উপরে নজর দিয়েছিল। এরপরই সে যখন দেখলো বাড়িতে ফিরছে, তখন তাকে মেরে ফেলার জন্য ওই জিনটা রাস্তায় দাঁড়িয়ে যায়। তোমার ছেলে অনেক দেরিতে ফিরেছে, একদম ফজরের আজানের আগ মুহূর্তে, যার কারণে ওর শক্তিটাও দুর্বল হয়ে গিয়েছিল। এরপর সে তার চুল ধরে টানাটানি করছিল, সে চেষ্টা করছিল কোনোভাবে ঘাটটা ভেঙে ফেলতে, কিন্তু তোমার ছেলে তো পুরোপুরি সাহস হারায় নাই আল্লাহর রহমতে, যার ফলে ওই পিশাচটা কোনোভাবেই তোমার ছেলেকে সেভাবে আয়ত্তে নিতে পারছিল না। আর ফজর আজান হয়ে যাওয়ায়, তখন ফজর আজানের সময়ও হয়ে গিয়েছিল, এই জন্য সে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। তবে এই পিশাচটা অদৃশ্য হয়ে গেছে ঠিকই, কিন্তু তোমার ছেলের সাথে যেটা করে দিয়েছিল, এটা যদি এভাবে থেকে যেত, তোমার ছেলে কয়েকদিনের মধ্যেই মারা যেত। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে পরবর্তীতে তোমার ছেলেকে যদি পায়, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি করবে। আর তোমার ছেলে বাড়িতে এসেই মাছ দিয়ে ভাত খেয়েছে, যার ফলে এই পিশাচের তৈরি করা প্রভাবটা এর শরীরে খুব ভালো মতো কাজ করেছে, যা না হলে কিন্তু এতটা কাজ করতো না। যাক, আল্লাহর রহমতে চিকিৎসা করা গিয়েছে, এটাই শুকরিয়া। ঠিক মতো চিকিৎসা করাতে না পারলে এতক্ষণে হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় নিত। কথা বলার পর কবিরাজ খুব কড়াভাবে সাবধান করে দিয়ে গেলেন যে সে যেন আর রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা না করে। জিনটা এখনকার মতো চলে গিয়েছে, যে কোনো সময় তার উপর আবার আক্রমণ করবে, আর এইবার যদি একবার মুখোমুখি হয়ে যায়, নানাকে মেরেই ফেলবে, অতএব সাবধান। এরপর কবিরাজ বেশ কিছু তদবির দিয়েছিলেন, যাতে করে নানার শরীর থেকে সেই জিনের প্রভাব পুরোপুরি কেটে যায়। আর এরপর কবিরাজকে নানার বাবা কিছু পারিশ্রমিক দিয়ে দিয়েছিলেন, কবিরাজ চলে যান। নানা কয়েকদিন মোটামুটি অসুস্থ ছিলেন, ভয় পেয়েছিলেন তো অসুস্থ ছিলেন, তাছাড়া ওনার শরীর থেকে গলা দিয়ে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, এই কারণে উনি অসুস্থ ছিলেন। আল্লাহর রহমতে এরপর উনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তো এরপরের যে ঘটনাটা, এই ঘটনাটা এই জায়গারই, এটা ঘটেছে নানার চাচির সাথে, যেটা নানা বলেছিলেন রবিউল ভাইকে। এটা একটা মর্মান্তিক ঘটনা। নানার বাবা আর চাচা একজন, অর্থাৎ নানার বাবারা দুই ভাই। নানার বাবা ছিলেন ছোট, নানার চাচা বিয়ে করেছেন অনেক বছর হলেও তখন তাদের শুধু একটি কন্যা সন্তান ছিল। এই ঘটনার, অর্থাৎ এই যে আমরা মাত্র যে ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনার মাত্র কয়েক মাস আগে তাদের আরেকটি পুত্র সন্তান হয়। নানার সাথে এই ঘটে যাওয়া ঘটনার কিছুদিন পর নানার চাচি একদিন দুপুরে বাড়ি থেকে এই খালপাড়ের এই জাম গাছটার নিচে যায়, যেই জাম গাছে নানা একটা বিশাল অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন আর কি। তো এই জাম গাছের নিচে গিয়েছে গাছ থেকে কিছু শুকনো পাতা কুড়াতে। ওই দিকের মহিলারা নাকি জঙ্গলের চারপাশ থেকে পাতা কুড়িয়ে এনে রান্না করত, এখনও অনেকেই করে। তখন নানির সন্তান হয়েছে 4 মাস বা 3.5 মাস এরকম একটা সময় আর কি। বাচ্চাকে বাড়িতে রেখে গিয়েছিল, পরিবারের কোনো একজনের কাছে দিয়ে বলে গিয়েছিল যে বেশিক্ষণ লাগবে না, সে শুধু কিছু শুকনো পাতা ঝাড়ু দিয়ে তুলে নিয়ে আসবে, খুব অল্প সময়ের মধ্যে সে চলে আসবে, এমনটাই বলে গিয়েছিল। চাচি যখন সেখানে যায় পাতা কুড়াতে লাগলো, এরপরে হঠাৎ করে এক পর্যায়ে চাচির মনে হলো কিছু একটা চাচিকে জোরে আছাড় মেরেছে মাটিতে। মাটিতে আছাড় খাবার সাথে সাথে চাচির কথা বলা বন্ধ হয়ে যায় আর শরীর অবশ হয়ে যায়। সেখান থেকে যে উঠে দাঁড়াবে সে শক্তিটুকু শরীরে আর অবশিষ্ট থাকে না, সেখানেই পড়ে থাকে অনেকক্ষণ। এদিকে চাচির যেই সন্তানটা হয়েছে, পুত্র সন্তান, সে তো বেশ কান্নাকাটি করছে। যার কাছে দিয়ে গিয়েছিল সে দেখছে যে কি ব্যাপার, এতক্ষণ হলো আসে না। তখন সে চিন্তা করলো কাউকে বলবে যে বাচ্চার মা তো ওইদিকে গিয়েছে, একটু দেখে আসতে, সে এখনো আসছে না কেন, বাচ্চা তো খুব কান্নাকাটি করছে, তার ক্ষুধা লেগেছে। তখন একজন লোক ওই দিকে যায় চাচিকে খোঁজার জন্য, গিয়ে দেখে ওই জাম গাছের কাছে চাচি মাটিতে পড়ে আছে, ফ্যাল করে শুধু তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, শরীরটাও নাড়াতে পারছে না। সে তো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে, অন্যান্য লোকজন সেখানে চলে আসে, ধরাধরি করে চাচিকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই বুঝতে পারে জায়গাটা বেশি ভালো না, এই জায়গাতে এমন সমস্যা হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু না, এটা জিন ঘটিত সমস্যা নিশ্চয়ই।
বাড়ি থেকে তখন সেই পাশের গ্রামের কবিরাজকে আনার জন্য লোক পাঠানো হয়, যিনি এই নানার চিকিৎসা করেছিলেন। সেই কবিরাজ বাড়িতে আসে, আসার পর ঘরের ভিতরে ঢোকে। চাচিকে বেশ কিছুক্ষণ দেখার পর দ্রুত ভয়ে এবং আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কোনো চিকিৎসা না করেই উনি চলে যেতে উদ্যত হলে সবাই জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? তখন উনি বলেন যে এই রোগীর চিকিৎসা করা আমার পক্ষে আর সম্ভব না, এই রোগীর চিকিৎসা আমি কেন, কেউই করতে পারবে না। তখন ওই কবিরাজ বললেন যে উনি তার পোষ্য জিনের মাধ্যমে জানতে পেরেছেন যে চাচিকে এমন এক ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন আক্রমণ করেছে যে খুব শক্তিশালী প্রকৃতির। এই জিনটা সেই জিনটা না যেটা এই যে রবিউল ভাইকে আক্রমণ করেছিল, এটা অন্য আর একটা জিন। আর এই কবিরাজের পোষ্য জিনেরা চাচির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে এই বিষয়টা খুলে বলে, কারণ চাচির তো জবান বন্ধ হয়ে গেছে, উনি তো কথা বলতে পারছেন না, যার কারণে জিনেদের মাধ্যমে এই তথ্যটা জানা গিয়েছে। ওই জিনটা চাচিকে আক্রমণ করার সাথে সাথেই নাকি চাচির শরীর সবকিছু নষ্ট করে দিয়েছে। আর কবিরাজ এটা বললেন যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওই কবিরাজ যত অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে কবিরাজ বলেন যে এই রোগীরা 11 দিন নয়তো 21 দিনের মাথায় নির্দিষ্ট একটা সময়ে নাকি মারা যায়। উনি বললেন আমার পক্ষে কিছুই করা সম্ভব না, আল্লাহ চান তো সুস্থ হয়ে যেতে পারেন, তবে ঝাড়ফুঁক করে আর কোনো লাভ হবে না। কবিরাজ নিজেও মন খারাপ করে বাড়ি থেকে চলে যান। এদিকে কবিরাজের এসব কথা শুনে বাড়ির সবাই তো বেশ আতঙ্কিত হয়ে যায়। এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল? এদিকে মাত্র 3-4 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাটার কি হবে? এরপরেও পরিবারের সবাই চাচিকে বাঁচানোর জন্য মেডিকেল ট্রিটমেন্ট করায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। 11 দিনের মাথায় চাচি দুনিয়া থেকে বিদায় নেন। এই 11 দিনের ভেতরে উনি কোনো কথা বলতে পারেননি, পুরো শরীর প্যারালাইজড ছিল। মাঝে মাঝে বাচ্চাটার দিকে শুধু ফ্যালফ্যাল করে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরত। ওনার মৃত্যুর পর পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে ওই সন্তানকে এই রবিউল ভাইয়ের নানার মা নিজের বুকের দুধ পান করিয়ে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন। তখন নানার মায়ের 1 মাস বয়সী সন্তান ছিল। নানার চাচি মৃত্যুবরণ করার কয়েক বছর পরেই নিজের স্ত্রীর শোকে নানার চাচাও দুনিয়া থেকে বিদায় নেন। এখন সন্তানরা তো এতিম হয়ে গেল। নানার বাবা ওনার ভাইয়ের সন্তানদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, বড় করেছেন। নানার এবং নানার ভাইয়ের কিন্তু অনেক সহায় সম্পত্তি ছিল। নানার বাবা কিন্তু একজন সৎ নামাজি ব্যক্তি ছিলেন। ওনার ভাতিজা বড় হবার পর ওনার ভাতিজা এবং ভাতিজি 2 সন্তান ছিল, তো তাদের সমস্ত প্রাপ্য অর্থাৎ তাদের প্রাপ্য যত সম্পত্তি ছিল সব কিছু বুঝিয়ে দেন। এমনকি উনি এটাও করেছেন, সেটা হচ্ছে যে তাদেরকে ডেকে বলেছেন যে এই দেখো, এই সম্পত্তির মধ্যে তোমাদের অর্ধেক ভাগ, আমার অর্ধেক ভাগ, যেই অংশটা তোমাদের পছন্দ সেটা তোমরা গ্রহণ করো, তোমাদের পছন্দ হবার পর বাকি অংশটা আমি নেব, আমার সন্তানরা ভাগ বাটোয়ারা করে নেবে। কারণ নানার বাবা উনি খুবই পরহেজগার মানুষ ছিলেন। উনি চিন্তা করতেন যে আমার এই এতিম ভাতিজি ভাতিজা এদেরকে কোনো কারণে যদি আমি বঞ্চিত করি, কোনোভাবে ওরা যদি মনে করে যে আমার মা বাবা জীবিত নাই, আমাদেরকে এই ভালো জিনিসটা হয়তোবা চাচা দিতে পারতেন, দিলেন না, তাহলে আল্লাহর কাছে উনি কি জবাব দিবেন? উনি এই চিন্তা করে সম্পত্তির যতটুকু অংশ তারা পায় এগুলো তাদেরকে বলে দিয়েছেন, এবং বলে দিয়েছেন তোমরা কোনটা নিবা, কোন অংশটা তোমাদের ভালো লাগে সেটাই নাও। এভাবে উনি বন্টন করেছিলেন। শুধু তাই না, এই ভাতিজা ভাতিজি তারা কিন্তু ছোটবেলা থেকেই একটা ফ্যাসিলিটিস পেত, বিশেষ করে তাদের মা বাবা মারা যাওয়ার পর। সেটা হলো যে এই রবিউল ভাইয়ের নানার বাবা উনি সম্পত্তিগুলো থেকে যে আয় হতো, এই আয়ের অর্ধেক অংশ কিন্তু তার এতিম ভাতিজা ভাতিজিদের জন্য আলাদা করে রেখে দিতেন, জমা করতেন। আর বাকি অংশটা এটা তো ওনার হক, এটা উনি রাখতেন। এইভাবে কিন্তু উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন সম্পত্তি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে কোনোভাবে যেন তার এতিম ভাতিজা ভাতিজি বঞ্চিত না হয়।
প্রিয় লিসেনার্স, উনি জীবিত নাই, এখন অনেক আগে মারা গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। এই ঘটনার মধ্যে কিন্তু আমরা ভয়ের বিষয়গুলো তো আমরা জানলামই, একটা খুব ভালো মেসেজ আমাদের জন্য রয়েছে। তা হচ্ছে বর্তমান যেমন আমরা দেখি, আমি এই ঘটনা আলোকে না বিভিন্ন সময় বলেছি, বিশেষ করে আমি আমাদের ফরিদপুর অঞ্চল, আমার বাড়ি যেহেতু রাজবাড়ি, আমার দাদা বাড়ি ফরিদপুরে, আমাদের ওই অঞ্চলে এখনও মুরব্বীদের মুখে শুনি যে মেয়েদেরকে নাকি কোনো সম্পত্তি দিতে হয় না। মানে তারা একটা রেওয়াজ তৈরি করে নিয়েছেন যে মেয়েদেরকে কোনো সম্পত্তি দিতে হয় না। একটা মেয়ে, নিজের ঔরসজাত মেয়ে, তাকে সম্পত্তি দিতে হয় না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে এই বন্টন করে দিয়েছেন। ওই মেয়ে যদি মারা যায় তাহলে তার সন্তানাদিরা সম্পত্তি পাবে, এটা কি আমরা কখনো আশা করতে পারি? নিশ্চয়ই না। মেয়ে তো দূরের কথা, পুরুষ সদস্য যদি মারা যায় তাহলে কি তাদেরকে সম্পত্তি, বিশেষ করে পুরুষ সদস্যদের সন্তানাদির মধ্যে কি এই সম্পত্তিগুলো, তার হকগুলো কি যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়? এটা কিন্তু খুবই কম দেওয়া হয়, ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয় না। মেয়েদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা দেখি 3 বার তাদের হক নষ্ট করা হয়। প্রথমত, সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে দেরিতে দেওয়া হয়, দীর্ঘদিন ভাইয়েরা সেটা নিজেদের দখলে রেখে সেটা খেতে থাকে। এরপর যখন বুঝিয়ে দেওয়ার সময় হয়, সবচাইতে খারাপ জায়গাটা ডোবা, নালা, খানা খন্দক, যেখানে ফসল হয় না এমন জমি, এই জায়গাগুলো অধিকাংশ ক্ষেত্রে, সবসময় না, অধিকাংশ ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হয়। এরপর যখন এই জায়গাগুলো নিয়ে তারা কোনো কাজ করতে পারে না, একটা সময় তারা ভাইদের কাছে বিক্রি করার একটা প্রস্তাব দেন, কারণ তারা ছাড়া তো, অর্থাৎ ভাইরা ছাড়া তো এই জায়গা কেউ কিনবে না। কেনার ক্ষেত্রে নামমাত্র একটা মূল্য ধরিয়ে দেওয়া হয়। এইভাবে 3 বার তাদেরকে বঞ্চিত করা হয়। অথচ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন কিভাবে বন্টিত হবে পুরুষ এবং নারীদের মধ্যে। আর যারা এভাবে হক মারবেন, আমি অনেককেই দেখি, আমার দেখা অনেকেই আছে যারা হজ করে এসেছেন, বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, এমনকি আলেমদের মধ্যে আমি এমনটা দেখেছি যে সম্পত্তি এভাবে মেরে দিয়ে অনেক বুজুর্গ সেজে বসে আছেন। আমি এগুলো দেখে খুব অবাক হই যে আসলে এই যে বোনেদের হক মেরে দেয়া, এতিম ভাতিজা ভাতিজিদের হক মেরে দেয়া, এগুলো করে এই যে ইবাদত বন্দেগী করা হচ্ছে, আল্লাহর কাছে কতটুকু কবুল হচ্ছে? হ্যাঁ, ফরজ ইবাদত সে তার মতো করে কবুল করবে, কিন্তু আল্লাহ ভালো জানেন এটা আসলে কিভাবে কবুল করবেন। আমি রবিউল ভাইয়ের নানার বাবার এই বন্টনের বিষয়টা যখন আপনাদের সাথে শেয়ার করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে যে এমন ইমানদার ব্যক্তি আমাদের আসলে সব জায়গাতেই প্রয়োজন। আল্লাহ তাকে কবুল করুন, তার এই আমলগুলোকে কবুল করুন, সেই সাথে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলুন এবার 3 নম্বর ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছে 1990 সালের দিকে। নানা 3 জন সন্তান হয়েছে। এর মধ্যে এই রবিউল ভাইয়ের মা যিনি, উনি কিন্তু সবার বড়। এরপর ওনার আরও এক খালা, এরপর ওনার এক মামা, মামার নাম হচ্ছে ফারুক। 1990 সালের দিকে মামার বয়স ছিল 6-7 বছর এরকম আর কি। একদিন নানার কাছে মামা বায়না করে বসেন যে মামাকে নিয়ে বাজারে যেতে হবে। নানা তো যেতে চান না, বলেন যে আমার তো ফিরতে দেরি হবে রে, অনেক রাত হয়ে যাবে, তখন কি করব? কিন্তু মামা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিচ্ছেন যে নিয়ে যেতেই হবে। কি আর করা, মামাকে নিয়ে নানা বাজারে গিয়েছেন। এদিকে সন্ধ্যা হয়ে যায়। নানাদের বাড়ি অর্থাৎ এই কুসুদি গ্রাম থেকে বারিশাবো বাজারের দূরত্ব 3 কিলোমিটার। তো সেই খাল পেরিয়েই বাজারে যেতে হয়। খালটা ছিল মূলত নানা বাড়ি থেকে 1 মিনিট হাঁটার রাস্তার দূরত্ব। তো নানা মামাকে নিয়ে বাজারে যায়, বাজার সদাই করে বাজার থেকে যখন নানা রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে, তখন প্রায় রাত 10টা বেজে গেছে, 10টা কি 10:30 এরকম। মামা কিন্তু তখন ছোট হলো বেশ আনন্দিত ছিল, কারণ বাবার সাথে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের মজা খেয়েছে, সাথে আবার অনেক মজা কিনেও নিয়ে এসেছে, তাই মামা বেশ খুশি। দুজন মিলে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পূর্ণিমা ছিল তখন, চারপাশ চাঁদের আলোয় আলোকিত। নানার এক হাতে ছিল বাজারের ব্যাগ, অন্য হাতে মামাকে কোলে করে নিয়ে আসছেন উনি। অনেকক্ষণ কোলে রাখার পর
নানা একটু হাঁপিয়ে উঠেছেন। তখন কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে আসতে আসতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছেন। বাড়ির পাশেই সেই খাল, যে খালের কথা আমরা আগের ঘটনায় বলেছি। তো সেই খাল থেকে যখন 50 হাতের মতো দূরত্বে তারা ছিলেন, তখন নানা এবং মামা দুজনেই দেখতে পান খালের ভেতর থেকে একজন সাদা কাপড় পরিহিতা মহিলা উঠে রাস্তার উপর চলে আসছে। এরপর নানাদের সাথে সাথে হাঁটছে। নানা কিছুটা অবাক হলেন যে এত রাতে এখানে মহিলা আসলো কোথা থেকে। মহিলাটা হাঁটতে হাঁটতে যখন নানার খুব কাছে চলে এসেছিল, দূরত্ব মাত্র 10 থেকে 15 হাত, নানা তখন দেখেন এই মহিলাটা হঠাৎ করে ঘূর্ণি বাতাসে রূপান্তরিত হয়ে গেল। রাস্তার মধ্যে প্রচণ্ড ঘূর্ণিবায়ু ঘুরতে লাগলো, আর ওই ঘূর্ণিবায়ুর ভেতরে ওই মহিলাটাকে দেখা যাচ্ছিল। তখন তো নানা বুঝে যায় এটা তো কোনো সাধারণ মহিলা না, ভয়ঙ্কর এক শয়তানের খপ্পরে পড়েছেন। তখন সাথে সাথে উনি মামাকে কোলে নিয়ে নেন, বাজার ব্যাগটা খুব শক্ত করে হাতে ধরে রেখেছেন। নানা কিন্তু খুবই সাহসী, আমরা প্রথমেই বলেছি। এই জিনিস দেখার পরেও নানা কিন্তু ওভাবে ভয় পান নাই। মামাকে কোলে নিয়ে তারপর ওই মহিলাটাকে উদ্দেশ্য করে বলছেন, হ্যাঁ কিরে রে, এখানে কেন আসছিস? বাজার থেকে মাছ কিনে এনেছি মাছ খাওয়ার জন্য। শোন, এখন ভাগ এখান থেকে, ডিস্টার্ব করিস না। একটা বিষয় বলে রাখা ভালো, নানা কিন্তু ওই দিন বাজার থেকে বড় একটা পাঙাশ মাছ কিনে এনেছিলেন। তো নানা যখন এই কথা বললেন, ওই মহিলাটার ভিতরে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। ওই মহিলাটা ওই ঘূর্ণিবায়ুর ভিতরে ওইভাবেই আছে, আর ওই ঘূর্ণিবায়ুটা রাস্তার মধ্যে ঘুরছে। ওই ঘূর্ণিবায়ুটা যে একদম স্থির তা না, 1 হাত 2 হাত নড়াচড়া করছে, সরে সরে যাচ্ছে আর কি, নড়াচড়া করছে, সরাসরি করছে। আর ওই মহিলাটাও ওই ঘূর্ণিবায়ুর সাথেই নড়াচড়া করছে। নানা তখন ওই মহিলাটাকে উদ্দেশ্য করে আবারও বলছে, আজকে যদি আমার সাথে বাচ্চাটা না থাকতো না, তাহলে আমি তোকে দেখে নিতাম তুই আমার কি করতে পারিস। আমি তোর ঘূর্ণিবায়ুর ভেতরে ঢুকতাম আর দেখতাম যে তোর শক্তি কতটুকু। শুধুমাত্র আমার সাথে আমার সন্তান থাকায় তোর সাথে আমি এখন লড়াই করতে চাচ্ছি না। এই বলে নানা ভাবতে লাগলেন যে এটাকে পাশ কাটিয়ে যাওয়া তো যাবে না, কি করা যায়। ভাবতে ভাবতেই নানা রাস্তা থেকে ধানি ক্ষেতের দিকে নেমে গিয়েছেন। এরপর ধানি ক্ষেত দিয়ে নানাদের বাড়ির পাশের যে পুকুর, সেই পুকুরের পূর্ব পাড়ে গিয়ে উঠেছেন। এর ভিতরে নানা কিন্তু আর পেছন দিকে তাকান নাই। নানা যখন পুকুরের পাড়ে গিয়ে উঠেছেন, তখন খাল পাড়ের দিকে তাকিয়ে নানা দেখতে পান সেই মহিলাটা এখনও দাঁড়িয়ে আছে ওই ঘূর্ণিবায়ুর ভেতরেই। এরপর বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়ির পেছনে এসে রাস্তায় দাঁড়িয়ে আবারও সেই খালের দিকে তাকান। তিনি দেখতে পান সেই মহিলা অবয়বটি খালের অপর প্রান্তে তখনও দাঁড়িয়ে আছে, ওই ঘূর্ণিবায়ুর ভেতরেই ঘুরছে। নানা তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে সাথে সাথে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর মামাকে জিজ্ঞেস করেন যে আসার সময় তুই কি দেখেছিলি রে বাবা? মামা শুধু বলেন উনি একটা মহিলাকে দেখেছেন শুধু, আর এরপর আর কিছুই দেখেন নাই, জাস্ট একবার একটা দেখছেন মহিলা। কিন্তু ঘূর্ণিবায়ু বা ঘূর্ণিবায়ুর ভিতরে ওই মহিলাকে দেখা যাচ্ছে, এগুলো উনি আসলে কিছু আর দেখেন নাই। যাই হোক, নানা সেদিন রাত্রে খাওয়া দাওয়া করেন নাই, শুধু মামাকে গোসল করিয়ে উনি শুয়ে পড়েছিলেন। পরদিন সকালবেলা উনি গোসল করে হাত মুখ ধুয়ে নাস্তা করেছিলেন। তো এই বিষয়টা নিয়ে আসলে ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তো ধারণা করা হয় যে ওইখানে একটা পিশাচিনী ছিল, এই পিশাচিনীটা হঠাৎ করে সামনে চলে আসে আর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি করেছিল, আর ঘূর্ণিবায়ুর ভিতরেই সে বসেছিল। তার উদ্দেশ্য হয়তো বা ওই বাজারের ব্যাগের ভিতর থেকে মাছ নিয়ে যাওয়া ছিল, তবে সে সেটা করতে পারেনি। তো এটাই ছিল ঘটনা। আমি প্রথম গল্পটা বলছি। এই গল্পটা আমার ছোট ভাই তৌহিদের কাছ থেকে শোনা। তৌহিদ যখন কুমিল্লার লাকসামে লেখাপড়া করত, তখন মনোহরগঞ্জে একটা হোস্টেলে ওরা থাকা শুরু করেছিল। ওরা কয়েকজন বন্ধু মিলে ওই টিন শেডের 4 ঘরের একটা হোস্টেল তারা ভাড়া করে নিয়েছিল, কারণ ওইখান থেকে ওদের কলেজে আসতে যেতে সহজ হতো। তো তৌহিদ এখনো
অনেক চঞ্চল একটা ছেলে, সে তখন আরো বেশি চঞ্চল ছিল কলেজ লাইফে। ওরা প্রায় রাত বিরাতে কারো ডাব পেড়ে খেত, কারো মুরগি নিয়ে চুরি করে রাত্রেবেলা ওইটা রান্না করে খেয়ে ফেলতো। এমন শীতের এক ঘটনা, ওরা বন্ধুরা মিলে এক স্থানীয় মেম্বারের ভাই তার বাসায় হাঁস চুরি করতে গেছে। তো ওরা খুব চুরিতে অনেক দক্ষ ছিল, ইয়াং ছেলে তো। তো ওরা তখন খুব আস্তে ধীরে 3টার মতো হাঁস চুরি করে ফেলেছে। চুরি করে তারপর দূরে গিয়ে ওরা হাঁস জবাই করে হাঁস পরিষ্কার করছিল এবং সবাই মিলে গল্প করছিল, হাসাহাসি করছিল। তখন দেখে যে একটু বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের ওইখানে একটা ধোঁয়ার মতো তৈরি হয়েছে। তখন প্রথমেই তৌহিদের চোখেই পড়ে এটা, যে হঠাৎ দেখে যে 6.5 ফুটের মতো একটা লম্বা লোক দাঁড়ানো এবং তার মাথায় পাগড়ির মতো পড়া এবং নাকটা একটু লম্বার বাঁকানো। এ ধরনের চেহারার মানুষ কিন্তু সাধারণত বাংলাদেশে দেখা যায় না। এত লম্বা বা এত লম্বাটে মুখ, সরু চেহারা, এ ধরনের মানুষ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আর লাকসামে তো প্রশ্নই উঠে না। তো তৌহিদ তারপর তার বন্ধুদেরকে দেখালো, দেখতো। তো সবাই মিলে তাকালো, লোকটা কিছুই বলছে না, নড়ছেও না, চড়ছে না, ওই বাঁশঝাড়ের ওইখানে একইভাবে দাঁড়ানো উনি। এবং ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি চোখের কোণা দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখন ওদের একটু অস্বস্তি লাগা শুরু করলো। তখন তৌহিদ বলল, চল আমরা হোস্টেলে গিয়ে এই হাঁসের ব্যবস্থা করে ফেলি। তখন ওরা হাঁসগুলোকে কোনো রকমে দ্রুত পরিষ্কার করে ওদের হোস্টেলে চলে গেল। তো ওদের যেই হেড স্যার, ওই হেড স্যারও কিন্তু ওইখানে থাকতো, ওই এক রুমে থাকতেন। কিন্তু বৃহস্পতিবার হলে উনি ওনার এলাকায় চলে যেতেন। তো বৃহস্পতিবারে স্যারও থাকতেন না। তো ওরা এই বন্ধুরাই শুধু ওই হোস্টেলে থাকতো। তখন তারা দ্রুত চলে আসলো তাদের হোস্টেলে। এসে স্যারের রুমটা অনেক বড়, স্যারের রুমে ওরা রান্না বান্না করা শুরু করলো। একটা তেলের যে চুলাগুলো আছে, ওই তেলের চুলার ভিতরে পাতিল বসিয়ে দিয়ে ওরা গল্প করছে, হাসাহাসি করছে। তখন ওরা সময় যেতে যেতে ওরা ওই লোকটা কথা ভুলে গেল। তো অনেক গল্প করছে, হাসাহাসি করছে। তারপর হাঁস মোটামুটি রান্না হয়ে গেছে, তো ওরা খেতে বসেছে। ওদের তৌহিদের একটা বন্ধু, ওর নাম সবুজ, ছেলেটা এখন দেশে নেই, দেশের বাইরে চলে গেছে। ওই ছেলেটা দরজার কাছাকাছি বসেছিল। তো তখন হঠাৎ খেয়াল করলো যে সবুজ এমনি বসে খাচ্ছিল। তো হঠাৎ করে আস্তে আস্তে সবুজ যেই পজিশনে বসেছিল ওখান থেকে আস্তে আস্তে সে সোজা হইতে শুরু করলো, তার পিঠ সোজা হইতে শুরু করলো, মনে যে কেউ দরজা তাকে ধাক্কা দিচ্ছে। তখন সবুজের মনে হলো যে কেউ মনে হয় তাকে দরজা দিয়ে ধাক্কা দিচ্ছে। তখন সবুজ সরে গেল সাথে সাথে। তখন দরজাটা অনেক জোরে শব্দ করে দরজাটা খুলে গেল এবং অনেক বাতাস রুমের ভিতর ঢুকলো। এবং একই সাথে জানালাগুলো ছিল টিনের জানালার মধ্যে ছনছন ছনছন শব্দ শুরু হলো। উপরে যে টিন ছিল সে টিনের ভিতরে ছনছন ছনছন শব্দ। এমন মনে হচ্ছে যে চারপাশে বোধহয় খুব ঝড় বৃষ্টি এরকম আওয়াজ শুরু হয়েছে এবং খুব ওরা অনেক ভয় পেয়ে গেল। তখন ওরা বুঝতে পারলো যে না, এটা কোনো আবহাওয়ার বিষয় না, এটা অতিপ্রাকৃত কোনো একটা বিষয় শুরু হয়েছে। তখন ওরা কোনো রকমে একজন আরেকজনকে ধরে দৌড়াতে শুরু করলো। কাছে একটা মসজিদ আছে। তখন সময় প্রায় 3:30 4টার মতো হবে। কিন্তু ওরা দৌড়াতে শুরু করলো, কিন্তু ওদের কাছে বারবার মনে হচ্ছিল যে কেউ ওদেরকে টেনে আবার সেই ওই হোস্টেলের দিকে নিয়ে যাচ্ছে। যদিও ওরা এই হোস্টেলে থাকছিল, কিন্তু ওদেরকে এলাকার মানুষ না করেছিল যে হোস্টেলটাতে না থাকতে। মনোহরগঞ্জের এই বাড়িটার ভিতরে বিভিন্ন ঘটনা ঘটার কারণে এখানে কেউ থাকতো না। পরিত্যক্ত একটা বাড়িতে ওরা খুব অল্প
ভাড়ায় এরা থাকা শুরু করেছিল, হোস্টেলের মতো করে ব্যবহার করত। মানুষজন বললে ওরা কানে নিত না, এই জন্য যেহেতু ছাত্র মানুষ তাই অল্প পয়সায় এর কমে কোথাও পাবে না, 2 টাকা সেভ হলে তো ভালো, এই জন্য ওরা এখানে থাকতো। কিন্তু এমন ঘটনা শুরু হলো যে ওদেরকে নিয়ে টেনে হোস্টেলের ভিতরে আবার নিয়ে যাচ্ছে। তারপর ওরা আল্লাহকে ডাকতে ডাকতে তারপর অনেক একজনকে টেনে 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 নিয়ে অনেক চেষ্টা করে, কারণ অনেক প্রচুর বাতাস হচ্ছিল, তো ওরা পরে সামনে যে মসজিদ, ওই মসজিদে গিয়ে কোনো রকমে অবস্থান নিতে পারলো। তখন প্রায় 4টা ফজরের সময় হয়ে গিয়েছিল। তখন ওইখানকার যে মসজিদে ছিলেন উনি বলছিলেন যে তোমাদেরকে তো আগেই না করেছি হোস্টেলে না থাকতে, তারপর তো তোমরা আমার কারো কথাই শুনো নাই। তখন এরপরে ওরা ওই হোস্টেলে আর বেশি দিন থাকেনি, অন্য একটা বাসা ভাড়া করে থেকেছিল। এই কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জে এই পরিত্যক্ত বাড়িটা এখনো আছে। তৌহিদরা কুমিল্লায় গেলে মাঝে মাঝে আড্ডা মারতে ওইদিকে গেলেও ওই বাড়ির কাছাকাছি যায় না। তো এই ছিল আমার প্রথম গল্প। আমি দ্বিতীয় যে গল্পটা, সেই গল্পটা এটা বাংলাদেশে না, ডেনমার্কের একটা ঘটনা আমি বলছি। আমি সেবার একটা সম্মেলনে যোগ দিতে, যেহেতু সংগঠন করি, বিভিন্ন দেশে ইনভাইটেশনে যাই, তো সেবার আমি ডেনমার্কে গিয়েছিলাম। ডেনমার্কে একটা 5 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল, সম্মেলন ছিল, ওইখানে আমি অংশগ্রহণ করতে। তো প্রথম কোপেনহেগেনে আমাদের প্রোগ্রাম 2 দিন হওয়ার পরে সবাই মিলে আমরা ডেনমার্কের সিল্কেবোর্গ যে শহরটা, ওইখানে আমরা চলে গেলাম। সিল্কেবোর্গ হচ্ছে একটা গ্রাম এলাকা, অনেক সুন্দর। এটা সিল্কেবোর্গে ফার্ম আছে, গরুর খামার, অনেক সুন্দর। মানে ডেনমার্কের শহর, মানে শহরগুলো এমন যে ঝিরিঝিরি বৃষ্টি 12 মাস পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ে। এটা এমন বৃষ্টি হয়, এই বৃষ্টিতে আপনি ভিজবেন না, কিন্তু বৃষ্টি হচ্ছে। খুবই অন্যরকম একটা অনুভূতি ডেনমার্কে সব সময়, এবং খুব বাতাস। এবং ডেনমার্কের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে লেখাপড়া করেও মানুষ, মানে মাস্টার্স পাস করার পরেও এরা নিজেদের জমিতেই নিজেরা কৃষি কাজ করে, এবং এদের এটা নিয়ে কোনো লজ্জা নেই। আমাদের দেশে যেমন কেউ যদি কারো স্বপ্ন কিন্তু কৃষক হওয়া না, আমাদের দেশে কিন্তু মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ওদের দেশে মানুষ লেখাপড়া করেও কৃষক হয়, এবং খুব উন্নত মানের মেশিন দিয়ে ওরা কৃষি কাজ করে। খুব চমৎকার একটা দেশ, এবং সিল্কেবোর্গে এরকম জমি অনেক বেশি। তো সিল্কেবোর্গে ওখানে একটা হোটেলে আমরা ছিলাম, 3 তারা হোটেলে। তো যেদিন চলে আসব সেদিন মনে হলো যে কিছু কেনা দরকার। তো সারাদিন এত বেশি প্রোগ্রামে অ্যাটেন্ড থাকতে হতো, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। রাতের বেলা টায়ার্ড হয়ে আমি কারোর জন্য কিছু কিনতে পারিনি। তো সেদিন ভাবলাম যে বের হতে হবে। আমাদের প্লেনের টাইম ছিল ভোর 6:30টায়। তো রাত 3টার দিকে আমি ভাবলাম যে এখন একটু হোটেলে যাই, কারণ ওদের দেশে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 24 আওয়ার্স শপিং মলগুলা খোলাই থাকে। বেশ কিছু শপিং সেন্টার, স্বপ্নের মতো সুপার শপগুলা খোলাই থাকে। তো আমি বের হলাম। আর ডেনমার্কে এমন যে রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, তারপরও আপনার যখন সিগন্যাল পড়বে তখন চলন্ত গাড়ি থেমে যাবে। ওখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু সবাই খুব আইন মেনে চলে। তা আমি বের হলাম, ভালোই লাগছে। তো রাত গভীর হলেও হালকা মানুষ আছে, 2-1টা গাড়ি আছে। তা আমি বের হয়ে অদূরে যে শপিং সুপার শপটাও, ওইখানে আমি যাব। হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে ডিরেকশনটা দেখিয়ে দিলেন, আমি যাচ্ছি। তো হঠাৎ হাঁটছি আর গুনগুন করে গান গাচ্ছি, তো মনে হলো যে পাশেই একটা মেয়ে হাঁটছে। তো ইউরোপিয়ান কান্ট্রিতে তো কোনো ব্যাপার না, মানুষ রাত বিরাতে চলে। তো খুব সুন্দর একটা মেয়ে, ড্যানিশ মেয়ে, ও আমার পাশ দিয়ে হাঁটছে। তা আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভাবলাম কি কথা বলবে কিনা। সুন্দর করে হাসি দিয়ে বলল, হ্যাঁ ভালো আছি।
তা আমিও কথা শুরু করলাম ওর সাথে। আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার ওখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো ও কথা বলছে, কিন্তু আমার কাছে মনে হলো যে আম, মেয়েটা যে হাঁটছে সে খুব স্বাভাবিক না। তারপরও ওর সাথে আমি হাঁটছি, কথা বলছি। ওর আহ, চেহারার ভিতরে এমন একটা চেহারা যে বেশ ম্লান, খুব চকচকে কোনো চেহারা না, বেশ ম্লান একটা চেহারা। ওর হাসিটাও ম্লান ছিল, কিন্তু ও মনে হলো যে কোনো দুঃখ বেদনা বা ওর মধ্যে কোনো কষ্ট ছিল। তাই সে হয়তো রাত্রেবেলা বেরিয়েছে। আমি তাই ভেবেছি যে থাকে না মানুষের ভিতরে কত রকমের বেদনা থাকে, বেদনার্ত হয়ে হয়তো সে ঘর থেকে বের হয়ে হাঁটছে। তা আমি ওকে আর ব্যক্তিগত কোনো প্রশ্ন করলাম না। তা আমি ওকে বিভিন্ন আমার মেমোরির বিভিন্ন ঘটনা বলে ওকে হাসাতে চেষ্টা করলাম। আমি সাধারণত যেহেতু সংগঠন করি, মানুষের সাথে মিশতেই পছন্দ করি, খুব সহজে মানুষের সাথে মিশতে পারি। তো আমার কথাতে ও আবার হাসছিল। তা আমি বললাম যে তুমি আমার সাথে যাবে, আমি কিছু চকলেট কিনবো আমার দেশের বন্ধুদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য। আহ, তখন এটা বলে তুমি যাও, আমি এখানেই আছি। তো আমি সুপার শপে ঢুকলাম। এখন সুপার শপটা খুব বড় ছিল না, ছোটই। এখন চকলেট আমি বাছাই করতে পারছিলাম না, যেটাই দেখছিলাম যে অনেক বেশি এক্সপেন্সিভ। এখন টার্গেট ছিল যে অল্পের ভিতরে বেশ কতগুলা চকলেট কিনে নিয়ে আসবো সবার জন্য, কিন্তু ওখানে আমি চুজ করতে পারছিলাম না যে এই চকলেটটা কিনবো না এদেরকে দিব, কোন চকলেটটা কিনি। হঠাৎ করে মেয়েটা আবার আমার পাশে এসে দাঁড়ালো। আমি একটু চমকে গেলাম। তখন সে হাসলো, বললো যে ওই যে দেখো তুমি আমার কাছে আমার সাথে আসো, ওইখানে ওই চকলেটটা আছে, দেখো ওগুলা অনেক বেশি আছে। তা আমি গেলাম, মোটামুটি কিনে, তারপর কিনে প্যাকেট ট্যাকেট করলাম। আবার ওকে দেখলাম যে ও দেখিয়ে দিল, আবার নাই, এই আছে এই নাই। তারপর আমি ব্যাগটা নিয়ে আবার বেরোলাম, দেখলাম যে ও সুপার শপের বাইরেই দাঁড়ানো। তা আমি বললাম তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমার কেনা শেষ? তখন আমি বললাম তুমি থাকো কোথায়? পরে আমাকে দেখালো যে আমি ওই দিকটা, হাতের ডান দিকে। সে বেশ দূর, ওটা এত রাতে অন্ধকারে, ওটা ওখানে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। তো সে আমাকে বললো তুমি যাবে আমার বাসায় আমার সাথে? তা আমি বললাম না, এখন আর যাব না। তখন আমি ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। আমি বললাম যে তুমি যোগাযোগ করো আমার সাথে, আর কখনো সুযোগ পেলে বাংলাদেশে এসো। এটা বলার পরে ও শুধু একটু হাসলো, কিছু বলল না। তখন আমি জাস্ট মোড় ঘুরবো, তখন দেখি যে ও নাই। তো আমার কাছে একটু গা কাটা দিয়ে উঠলো এই রাত্রেবেলা। তখন হঠাৎ করে কেন জানি মনে হলো যে কি ছিল, একটু গা কাটা দিয়ে উঠলো। এত ডেনমার্কের এই 4 মোড়ের যেই 24 আওয়ার্স এই দোকানটার সামনে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা মানুষ ছিল, এখন হঠাৎ করেই নাই। মনে হলো যে খুব ঠান্ডা লাগছে। হঠাৎই আমার খুব বেশি ঠান্ডা লাগা শুরু করলো। আর মনে হচ্ছে যে কিছু ছিল, কিছু নাই, একটা ধোঁয়া, একটা আবেশ। তো আমি খুব দ্রুত পা চালিয়ে আমার হোটেলে যে রুমটা, ওখানে চলে আসলাম। আর সে রাতে আমি আর ঘুম তো আর আসেনি, কারণ আমি ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা আবার 5:30 দিয়ে সবাই আবার হোটেলের লাউঞ্জে চলে আসলাম। বিভিন্ন দেশের থেকে ডেলিগেটসরা এসেছিল। তা আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা সিল্কেবোর্গ এয়ারপোর্টে যাচ্ছি। সিল্কেবোর্গ থেকে আমরা আবার বিমান দিয়ে আমরা কোপেনহেগেনে চলে যাব, ওইখান থেকে আবার রিটার্ন বাংলাদেশ আসব। তো গাড়ি যখন চলছিল, গাড়িটা ওই সুপার শপটাকে ক্রস করে যখন সামনের দিকে চলছিল, তখন আমার মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটা তো হাত দিয়ে দেখিয়েছিল তো তার বাসা ওইখানে। তখন আমি দেখার চেষ্টা করলাম যে কোন দিকে। দেখলাম যে গাড়ি যতটুকু গেল, মেয়েটা যেদিকে দেখিয়েছিল ওইখানে কিন্তু কিছু গাছপালা আর সেমিটারি, মানে কবরস্থান ছাড়া আর ওই দিকে কিছুই নাই। এরপরে আপেলের বাগান আছে, এরপরে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। তখন আমার আবার খুব মানে ভয়ে গা কাটা দিয়ে উঠলো যে ও এখানে দেখেছিল, তাহলে কি ও মানুষ ছিল না? তাহলে ও কি অন্য কিছু ছিল? আসলে এখনো যদি মানে আমার মনে পড়ে, এখনো মনে হয় যে মেয়েটা অশরীরী কিছু হয়তো ছিল। আমি তার জন্য দোয়া করি, এখনো যদি
তার কোনো অপরাধ হয়ে থাকে বা তার কোনো কষ্ট বেদনা থাকে, সৃষ্টিকর্তা যেন তাকে শান্তি দেন। কারণ সে যেখানে দেখিয়েছিল এটা একটা কবরস্থান, তার মানে মনে হয় না সে কোনো মানুষ ছিল। তারপর আমি তার জন্য দোয়া করি। মৃত্যুর পরেও হয়তো এরকম কোনো ঘটনা ঘটে, কারোর সাথে বলতে পারবো না। আমার তৃতীয় যে গল্পটা, সে গল্পটা আমার সাভারে ঘটেছিল। সাভারে আমার এবং আমার হাজব্যান্ড মমিন মেহেদির আমাদের নিজস্ব অর্থে কেনা কিছু জমি আছে। আমি ইংল্যান্ড থেকে আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা স্কুল করে ফেলি। ছোট বাচ্চাদের হাসি মুখ দেখতে খুব ভালো লাগে। মানুষ যারা অসচ্ছল তাদের জন্য স্কুল করব, যারা লেখাপড়া করাতে চায় কিন্তু টাকার অভাবে পড়াতে পারে না বাচ্চাদেরকে, তাদের জন্য একটা স্কুল করব। এই চিন্তা করে আমরা দুজন 2014 সালে সাভারের বেশ কিছু জায়গায় যাই। তো রাজাসন একটা এলাকা সাভারে, আমরা রাজাসনে ওখানে কথা বলছি, হাঁটছি। তো ওখানে আমরা একটা জায়গা সিলেক্ট করলাম যে ওখানে আমরা স্কুলটা ওখানে আমরা সেট আপ করবো। আর স্থানীয় লোকজনদের সাথে কথা বললাম। তো মমিন মেহেদি আমার সাথে প্রথম দিকে যেত, পরে পরে আর আমার সাথে তার যাওয়ার বিভিন্ন কাজের কারণে আর যাওয়া সম্ভব হয়নি। তো মাঝে মাঝে সাভারটা তো বেশ দূরে, অনেক সময় আমি ওখান থেকে আবার চলে ঢাকায় পুরানা পল্টনে বাসায় আর আসতাম না। মাঝে মাঝে ওখানে যখন স্থানীয়ভাবে কথা বলতাম স্কুলের জন্য, তখন 2-1 রাত আমি ওখানে থেকেই যেতাম। ওখানে আমার আত্মীয় স্বজনও আছে, আবার পরিচিত লোকজনও ছিল। ইনফ্যাক্ট আমাদের নিজেদের জমি, থেকে যেতাম আর আসতাম না। তো যখনই আমরা রাজাসনের ওই এলাকায় বাড়িতে বাড়িতে নক করতাম, হ্যাঁ, কথা বলতে যেতাম যে বাচ্চাদের অবস্থা কি, তখন অভিভাবকরা আমাদের সাথে কথা বলতে চাইতেন না। আমি আরও স্থানীয় 2জন সিলেক্টেড টিচার, ওনাদেরকে ওই বোনদেরকে নিয়ে যখন বাসায় বাসায় কথা বলতে যেতাম, স্কুলে লিফলেট দিতাম, বুঝাতাম। 2014 সালের ঘটনা। অভিভাবকরা আমাদের সাথে কথা বলতো না। হ্যাঁ, না, শুধু ও আচ্ছা, খুব মনে হচ্ছে যে আমরা চলে গেলে ওরা খুশি হয়। হ্যাঁ, আমাদেরকে দেখে অনেক সময় অনেকে দরজাই খুলতো না, বলতো না আমাদের ঘরে বাচ্চা নাই। কিন্তু পরে ওদের বাসা থেকে চলে আসলে দেখা যাচ্ছে যে বাচ্চা ঠিকই উঠানে আছে বা দূরে খেলছে, কিন্তু ওরা বলতো বাচ্চা নাই, কথা বলতে চায় না। অনেকে আবার জানালা দিয়ে বলতো না না কথা বলবো না। তখন আমরা খুব অবাক হতাম যে এমন করে কেন। তারপরেও আমরা বারবার ভাবতাম যে এখানকার মনে হয় মানুষ শিক্ষার প্রতি এতটা সচেতন না, চায় না যে বাচ্চারা লেখাপড়া করুক, বিশেষ করে মেয়ে শিশুরা লেখাপড়া করুক চায় না, আমরা এটাই ভাবতাম। তখন মসজিদের একজন মসজিদ থেকে বেরিয়ে একজন আঙ্কেল একদিন আমাকে বলল যে এলাকায় আপনার বাচ্চা খুঁজতে হইব না, এই এলাকায় আপনার এভাবে বাচ্চা খোঁজার দরকার নাই, আপনি ম্যাডাম মানুষ, আপনি অন্য জায়গায় গিয়া বাচ্চা খুঁজেন, এই এলাকার মানুষ এগুলা ভয় পায়। তখন আমি ওই আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসলাম, কিছুই বলি না। তো একদিন আমি বসে আছি, আমি যে রুমটাতে বসে বসে কাজ করতাম ওই রুমে বসে আছি, বেশ সন্ধ্যা হয়ে গেছে। তো দরজা নক করলো, দরজা খুলে দিলাম। 3টা মহিলা এসে রুমের ভেতরে ঢুকলো, কথা বলছে, রুমে বসতে দিলাম। তো তখন ওনারা পরিচয় দিল যে ওনারা 3 বোন। বসলো, তো কথা বলছি, খুব বেশি একটা জিজ্ঞেস করলাম কোত্থেকে কি বিষয়, দেখে যে তেমন কোনো কথা বলে না, চুপচাপ শুধু আমার দিকে তাকিয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম কোত্থেকে এসেছেন, কিরকম কি বিষয়। শুধু আমার কাছে মনে হচ্ছে যে বাহির থেকে কোনো কান্নার আওয়াজ আসছে, অস্বস্তি বোধ হলো। 3টা মেয়ে, 3জনই ওরা বোন, বসে আছে, কথা বলে না, তাকিয়ে আছে, অস্বস্তি বোধ হতে লাগলো। তা আমি বললাম যে চা খাবেন, আপনারা বসেন, আমি ব্যবস্থা করি। তখন বলছে না, চা খাবো না। বসলো, বললো যে আমরা কিছু খাবো না, আমরা আপনাকে দেখতে এসেছি, আমরা চলে যাব।
তো আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম, কারণ একটা রুমের ভিতরে এমন একটা গুমোট ভাব আর একটা বিশ্রী একটা পোড়া গন্ধ, আমার যে রুমটাতে বসেছিলাম বিশ্রী একটা পোড়া গন্ধ আসছিল আর একটা গুমোট ভাব লাগছিল এবং খুব গরম লাগছিল। তা আমি দরজাটা খুলে দেওয়ার পরে ওরা আবার উঠে চলে গেল, কিছু বলল না। তখন এর পরের দিন আমি আবার বাড়ি বাড়ি যাচ্ছি। এরপরে আমাকে স্থানীয় একজন মুরব্বী মানুষ আন্টিটা ডেকে ওনার রুমে বসতে বললেন। তা আমি গেলাম। তখন উনি দরজাটা বন্ধ করে বললেন যে, দেখেন, আমাদের এলাকায় অনেক আগে একটা বাসায় 3টা বোন ছিল। ওই 3টা বোন বাসায় বাচ্চাদেরকে পড়াতো। ওই 3টা বোনের সামর্থ্য ছিল না স্কুল করার, কিন্তু ওরা বাচ্চাদের, স্থানীয় যে বাচ্চারা ছিল ওদেরকে পড়াতো, ওদের সাথে খেলতো, ওদের সাথে গল্প করতো, ওদের সাথে নাচ গান কবিতা এগুলা বলতো। ওই 3টা বোনের মা ছিল না, বাবা ছিল, বাবা ছিল অনেক দূরে। কোনো একটা দুর্ঘটনায় ওদের বাড়িটা নাকি পুড়ে যায়, যে ওই পুড়ে যাওয়ার পরে ওই 3জন বোনই অগ্নিদগ্ধ হয় এবং বড় বোন স্পটে মারা যাওয়ার পরে 2জন হাসপাতালে ছিল, ওরাও নাকি মারা যায়। এই যে 3জন বোনের এই যে ঘটনা, তখন এরপর থেকে এলাকার অন্যান্য স্কুল থেকেও কেউ আসলে কেউ কথা বলে না, কারণ ভয় পায়। এই 3জন বোনও নাকি এরকম যে বলতো যে বাচ্চা দিবেন, আমরা স্কুল করব, আমাদের বাসায় স্কুল হবে। তো এই ঘটনা শোনার পরে আমার কাছে অস্বস্তি লাগলো। আমি পরে রাজা শুনে আমাদের স্কুলটা আর করিনি। স্কুলটা পরে আমরা বাগনিবাড়ি এলাকাতে করেছিলাম। তবে ওই 3 বোনের ওই বাসার ওখানে এখন আর ওই জায়গায় কিছু নেই। ওটা একটা, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। অন্যান্য লোকজন ওইখানে একটা হোটেল করে ফেলেছে, কারণ বাগনিবাড়িতে যাতায়াতের পথে রাজাসন পড়ে, মাঝে মাঝে খুব দেখতে মন চাইলে গিয়ে ওখানে আর কিছু পাইনি। আমি দোয়া করি যে যারা শিক্ষার বিস্তারের জন্য কাজ করে কিন্তু আসলে তারা বেঁচে থাকেনি এই পৃথিবীতে। এবার আমি আমার চতুর্থ গল্পটি বলবো। গত বছরের আগের বছর আমার আম্মু হজ পালন করতে গিয়ে, ওমরা হজ পালন করতে গিয়ে তিনি মারা যান সৌদি আরবে। এরপর আম্মুকে মদিনা মুনাওয়ারাতে দাফন করে দেয়া হয়। আমার আম্মু বেশ অসুস্থ ছিলেন। তো গত কয়েক মাস আগে আমাদের যে তোপখানা রোডে পুরানা পল্টনে আমাদের যে অফিস আছে, ওই অফিসে তো আমি স্কুল থেকে এসে অফিসে কাজ করি। সন্ধ্যাবেলা অফিসে বসে কাজ করি, লোকজন আসে, সবার সাথে কথা বলি। মাঝে মাঝে কাজের পরিমাণ বাড়ে অনেক বেশি। তো সেদিন রাতেও কাজ অনেক বেশি ছিল। তা আমি একটু রাত হয়ে গিয়েছিল, তাই সোফায় একটু শুয়ে পড়েছিলাম এবং শরীরটা খুব খারাপ ছিল। যাই খেয়ে সন্ধ্যাবেলা আমি রুটি দিয়ে মাংস দিয়ে যেটা খেয়েছিলাম ওটা হজম হয়নি। তো খুব অস্বস্তি লাগছিল, বমি বমি পাচ্ছিল। তো আমার হাজব্যান্ড মুমিন মেহেদি বললো, তাহলে আর আজকে বাসা যাওয়ার দরকার নেই, অফিসেই আমরা একটু বিশ্রাম নেই। তো সোফার ভিতরে আমি শুয়েছিলাম। আমাদের যে অফিসটার যেই ফার্স্ট ফ্লোরে, ওটার নিচে কিন্তু একজন বুজুর্গ ব্যক্তির কবর আছে। ওখানে এখনো এটা কয়েকশো বছরের পুরানা, কেউ বলতে পারে না। স্থানীয় মানুষজন এসে এখানে দোয়া করে যায়। ওই নিচে ফ্লোরে ওখানে কবর, ওই কবর বরাবর উপরে পুরোটা খালি আর চারপাশে অফিস। তো আমরা এটার 5 তলায় অফিস। তো সেদিন রাত্রেবেলা আমি শুয়েছিলাম, আমার কাছে অনেক খারাপ লাগছিল, কারণ আমি বারবার ওয়াশরুমে যাচ্ছিলাম, বমি করছিলাম, গায়ে অনেক জ্বর এসেছিল, খুব খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল। আমি একবার সোফার বাম দিকে মাথা দিয়ে শুচ্ছিলাম, উঠে আবার সোফার ডান দিকে মাথা দিয়ে শুচ্ছিলাম এবং সারাটা ঘরে মনে হচ্ছিল যে কিছু একটা আসছে যাচ্ছে এমন। আমি, মেহেদি তো ঘুমিয়ে গিয়েছিল আর অনেক টায়ার্ড ছিল, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না।
খুব অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল যে কেউ সামনের চেয়ারে বসে আছে, কেউ সোফার কোনায় বসে আছে। বারবার আমি জানালার দিকে যাচ্ছিলাম, জানালার পাশে বসে আছি, আবার এখানে করে ঘুমাতেও পারছি না, আবার শুয়েও থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না, খুব অস্বস্তি লাগছে। তখন যে কবরে দোয়াও করলাম তার জন্য, একটা সময় মনে হলো যে আমার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হলো যে মনে হয় আমার আম্মু এসেছে। আমি তখন মা মা বলে কাঁদতে লাগলাম। আমার আম্মুকে যেদিন আমি হজে যাওয়ার সময় যখন আমার মা এয়ারপোর্টে চলে যাবে, আমার মার হাতটা আমি ধরেছিলাম। কোনোদিন বিশ্বাস করি নাই যে আমার মায়ের এই যে হাত ধরছে এই শেষ, আমার আম্মু কোনোদিন আর ফেরত আসবে না। কিন্তু আম্মুর মৃত্যুর সংবাদ যেদিন পেয়েছি, ওই দিন আমি হাতিঝিলে হাঁটছিলাম, সেদিন আমি পড়ে গিয়ে আমার হাঁটু ছিলে গিয়েছিল, অনেক ব্যথা পেয়েছিলাম। জানতাম না যে আমার আম্মু সেই দিনই মরে যাবে। আমার আম্মুকে মদিনায় মোনারতে দাফন করা হয়েছিল। তখন আমি ব্যথায় আমি মা মা করছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমার মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, আমার গালে এভাবে এভাবে করে আদর করে দিচ্ছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার মায়ের কোলেই শুয়ে আছি। এবং আপনারা বিশ্বাস করেন, আমার মনে হয়েছিল যে সেদিন আমার মা এসে আমাকে ফু দিচ্ছে। কারণ সবাই মানুষকে দেখিয়ে কাঁদতে পারে না, অনেক তার আত্মীয় স্বজন আপনজন মারা গেলে অনেক চিৎকার করে কাঁদে। আমার মায়ের মৃত্যুর সংবাদে আমি চিৎকার করে কাঁদতে পারিনি, কিন্তু আমি প্রতিদিন কাঁদি। প্রতিদিন আমার আব্বুর জন্য, আমার আম্মুর জন্য খুব খারাপ লাগে। প্রায় মনে হয় যে ওনারা আশেপাশে ঘুরছেন। কিন্তু সেদিন খুব অসুস্থ হচ্ছিল, বমি করেছি এতবার, মনে হচ্ছিল আমি মরেই যাব। কিন্তু আমার আম্মু মনে হয় আমার জন্য দোয়া করেছিল। সেদিন আমার আম্মু আমার পাশে ছিল, আমি আমার আম্মুর গায়ের ঘ্রাণ পাচ্ছিলাম। আপনারা সবাই আপনার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। জীবিত থাকা অবস্থায় তাদের জন্য সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এবং বাবা মাকেও বলবো, সন্তানদের উপর কিছু চাপিয়ে দিবেন না, সন্তানদের পাশে থাকবেন, সন্তানদেরকে বোঝার চেষ্টা করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। সন্তানের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, সেটাই হয়, সেই পরিবার হয় সবচেয়ে সুন্দর পরিবার।